তুমি কিভাবে জানলে? মরে গেলে মানুষ সব জানতে পারে। এ কি বলছো এসব? ও কিছু নয়। এরপর আকাশের চোখ গেল টেবিলের দিকে, দেখলো যে মানুষের হাড় দিয়ে ভরপুর টেবিল। এরপর আকাশ রুম থেকে বাইরে বের হতেই হঠাৎ করে তার কাঁধে একটা হাত পড়ল। কে 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 তুমি? আমাকে ছাড়ো, আমাকে যেতে দাও বলছি। আকাশ শহরে থাকে, অনেক দিন পর বাড়ি ফিরছে। তার নিজ স্টেশন থেকে এখন সে বাসায় চলে যাচ্ছে। আশেপাশে তো একদম নিস্তব্ধ। কি যে করি, ক্ষুধাও লেগেছে। যাই আর একটু সামনে আগিয়ে, যদি কোনো দোকান খোলা পাই। স্টেশন থেকে কিছুটা দূরে যেতেই একটা আলো দেখা যাচ্ছে। আরে ওই তো, ওখানে একটা আলো জ্বলছে না? যাই, ওখানে গিয়ে কিছু একটা খেয়ে নিই। আকাশ দোকানটির কাছে গিয়ে বুঝতে পারে এটি একটি মিষ্টির দোকান। কি গো ছেলে, এত রাতে কোথা থেকে আসলে? শহর থেকে ফিরলাম চাচা, বাড়ি যাব। এত রাতে বাড়ি যাবে কি করে? এখন তো ভ্যান রিক্সা কিছুই পাবে না। এখন না পেলে না হয় হেঁটে যেতে হবে। কয়েকটা মিষ্টি দেন দেখি, খুব খিদে পেয়েছে। ঠিক আছে বাপু, আমি তোমায় মিষ্টি দিচ্ছি, তুমি ওই বেঞ্চিটাতে বসে পড়ো। কতদিন পর বাড়িতে আসলাম, সুমনা এখন কেমন আছে কে জানে। ওকে বাসায় গিয়ে সারপ্রাইজ দেব। এই যে বাপু, নাও মিষ্টি নাও। বাহ চাচা, আপনার মিষ্টি তো অনেক সুন্দর। আপনার হাতে জাদু আছে বলা যায়। হ্যাঁ হ্যাঁ বাবা, এই স্টেশন থেকে সব মানুষ বের হয়েই আমার দোকানে মিষ্টি খায়। আমার হাতের মিষ্টি খুব পছন্দ করে। সুমনা তো মিষ্টি অনেক পছন্দ করে, ওর জন্য এক প্যাকেট নিয়ে যাই। চাচা, আমাকে এক প্যাকেট মিষ্টি প্যাক করে দেন। কিন্তু বাপু, মিষ্টি তো আমার কাছে তেমন একটা নেই। 1 কেজিতে আরো কয়েকটা কম হতে পারে। না না, কোনো সমস্যা নেই। এরপর আকাশ দোকানদারকে টাকা দিয়ে বাড়ি ফেরে, কিন্তু তখনই দোকানদার পিছন রেখে বলে, এই যে ছেলে, শুনছো? কোনো সমস্যা? এত রাতে তোমার এই রাস্তা দিয়ে যাওয়া ঠিক হবে না। আমি এখনই দোকান বন্ধ করব। তুমি আজকে রাতটা আমার বাড়িতেই থাকতে পারো। অনেক ধন্যবাদ আপনাকে। আমার গ্রামটা বেশি দূরে না, আমি ঠিকঠাক হেঁটে যেতে পারবো। আচ্ছা বাপু, সাবধানে যেও, কিন্তু কখনো কিছু হয়ে যাক, পিছনে ফিরে তাকাবে না কিন্তু। কি যে বলেন না চাচা, আমি এসব কুসংস্কার বিশ্বাস করি না। আমি ঠিক চলে যেতে পারবো, আমার কিচ্ছু হবে না। অনেক দিন পর গ্রামে এলাম, গ্রামের কোনো উন্নতি হয় নাই দেখি। রাস্তায় একটা ল্যাম্পপোস্টও নেই। কে কে? বেড়াল। বিড়ালটি এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। তোকে পিছনে তাকাতে বারণ করেছিলাম না? আকাশ আচমকা সামনের দিকে তাকায়, কিন্তু ওখানে কেউ নেই। এসব কি যে হচ্ছে, নাকি সবকিছু আমার মনের ভুল? বিড়াল তো থাকতে পারে, কিন্তু একজন ফিসফিস করে, না 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 না, এসব আমি কুসংস্কার বিশ্বাস করি না। এসব একদমই মিথ্যা। এরপর আকাশ একটি দোতলা বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। এরপর কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকিয়ে বলে, আজ থেকে প্রায় 5 বছর 2 মাস আগে এখানে আমি সুমনার সঙ্গে দেখা করেছিলাম। আজ ঠিক বৃহস্পতিবার, আজ আবার আমার দুজনের দেখা হবে। আকাশ খুব আনন্দের সাথে গেটের ভিতরে প্রবেশ করল। ঠিক তখনই যেন প্রকৃতি চঞ্চল হয়ে উঠল। চারপাশে মেঘ জমতে শুরু করে দিল, আর জোরে বাতাস। হঠাৎ পরিবেশটা এত উত্তেজনা হয়ে উঠল কেন? সামনে তো কিছু দেখতে পারছি না, ধুলোয় চোখ অন্ধকার হয়ে আসছে। যাক বাবা, এখানে আর বেশি দেরি করা যাবে না, কাল এসে দেখা করব। এখন যাই। কেন জানি প্রকৃতিটা এত উত্তেজনা হয়ে উঠছে, আশ্চর্য ব্যাপার।
3 মিনিটও হয়নি বাড়ি থেকে বের হলাম, কিন্তু এখানে একদম নিস্তব্ধ। আকাশেও তো কোনো মেঘ নেই। এরপর খুব দ্রুত পায়ে হাঁটতে লাগলো সে। যেহেতু অনেক রাত হয়েছে, তাই বাড়ির সবাই দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। ভাইয়া ভাবি, কই তোমরা? দরজা খোলো। কে রে এত রাতে? এই যে আমি। আরে ভাই তুই এত রাতে? এই যে ভাই, আস্তে আস্তে দেরি হয়ে গেল আর কি। আয় ভাই আয়, ভেতরে আয়। আকাশ ঘরের ভিতরে গিয়ে টেবিলের উপর মিষ্টির কার্টুনটা রেখে বিছানায় বসে পড়ে। ভাই, তোর ভাবি যা রান্না করেছিল সব তো শেষ হয়ে গেছে। তুই তো বলেও আসিসনি। বলে আসলে না হয় তোর ভাবিকে বেশি করে রান্না করতে বলতাম। আচ্ছা, সমস্যা নেই, আমি বাইরে খেয়ে এসেছি। ওই যে টেবিলে মিষ্টি রাখা আছে, ওইটা নিয়ে যাও। এখানেই থাকুক, সমস্যা নেই। তাহলে ভাই, অনেক জার্নি করে এসেছিস, এখন একটু বিশ্রাম নে। ঠিক আছে, তুমিও ঘুমিয়ে পড়ো, কাল সকালে কথা হবে। আজ সুমনের সঙ্গে দেখা করা হলো না। কাল সকালে যাব ওর সঙ্গে দেখা করতে। সকাল হতেই পাখির কিচিমিচি ডাক। সূর্য মামা যেন জেগে উঠেছে। আর তখনই আকাশ বাড়ি থেকে বের হতে চাইল। ঠিক তখনই তাকে বড় ভাই ডেকে বলল, এত সকালে কোথায় যাচ্ছিস? সুমনাকে অনেকদিন ধরে দেখি না, ওর সঙ্গে দেখা করতে যাব। ওর সঙ্গে দেখা করতে হবে না তোর। কি বলছো ভাইয়া? আমি শহরে গেছি ওর জন্য, নিজের একটা অবস্থান তৈরি করেছি। ওরা অনেক বড় লোক, ওদের সাথে আমাদের যায় না। আমি গত 5 বছর পরিশ্রম করে নিজের একটা অবস্থান তৈরি করতে পারছি। তাই বরং ওকে শহরে নিয়ে গিয়ে ভালো একটা পরিবেশে রাখার মতো পরিস্থিতি আমার আছে। বড় ভাইয়ের মুখের উপর তর্ক করিস না, তোকে আমি যেতে বারণ করেছি। তুমি আমাকে যেতে বারণ করছো কেন, সেটাই তো আমি বুঝতেছি না। আর সুমনার মায়ের তো কোনো আপত্তি নেই, ওকে সুখে রাখার জন্যই আমি এত কিছু করেছি। আমি এত কিছু শুনতে চাই না। তুই কালকে জার্নি করে এসেছিস, এখন পর্যন্ত কিছু খাসনি। যা ভেতরে যা। বিকেল হয়ে আসলো, এখন একবার মিলির সঙ্গে দেখা করে আসি। কিরে ভাই, চল দুই ভাই মিলে একটু ঘুরে আসি। ঠিক আছে, চলো। আচ্ছা, তুই শহরে কবে চলে যাবি? এই তো এলাম কাল। কেন, তোমাদের কোনো সমস্যা হচ্ছে কি? না না, কি আর সমস্যা হবে? তাহলে জিজ্ঞাসা করছো কেন? তুই সারাদিন শুধু সুমনা সুমনা করেই যাচ্ছিস, ওই সুমনাই তো আমার সমস্যা। কিছু বললে ভাইয়া? না না, কি আর বলবো, চল বাজারে যাই। বাজারে বিকেলে অনেক রকমের খাবার পাওয়া যায়। আচ্ছা চলো তাহলে। বুঝতেছি না সুমনের সঙ্গে বারবার দেখা করতে ভাইয়া বাধা দিচ্ছে কেন। আজ রাত্রে লুকিয়ে ওর সঙ্গে দেখা করতে যাব। সবাই ঘুমিয়ে পড়েছে। এখন আমি জানালা দিয়ে বের হয়ে যাই। দরজা খুললে ভাইয়া টের পেয়ে যাবে। এরপর বাসা থেকে বেরিয়ে সুমনার বাসার দিকে রওনা হলো। ওর বাসা তেমন একটা দূরে না, কিন্তু আজকে যেন পথ ফুরোচ্ছে না। কী ব্যাপার, আধ ঘন্টা ধরে হাঁটছি, রাস্তা যেন শেষই হচ্ছে না। আবার সে বাড়ির সামনে আসতেই ঝড় শুরু হলো। এতক্ষণ আসলাম, একাকার অবস্থা, কোনো কিছুই ছিল না। আসতে না আসতে ঝড় শুরু হয়ে গেল। এতদিন পর নিজের গ্রামে এসে কেন জানি নিজের পরিবার ও নিজের গ্রামকে অচেনা মনে হচ্ছে। আজ যাই হয়ে যাক, সুমনের সঙ্গে আমি দেখা করবই। এত কিছু উপেক্ষা করে সে দরজার সামনে গিয়ে নক করে। দরজা খুলে দেয় সুমনার মা। আন্টি কেমন আছেন? ভালো আছি। আন্টি, সুমনা কোথায়? ও ভিতরেই আছে, আসো ভিতরে আসো। আমি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করছি, কেমন? না আন্টি, আমি খেয়েছি, এখন আর কোনো কিছুর দরকার নেই। তুমি ভিতরে বসো, আমি এখনই আসছি। আকাশ কথা না বাড়িয়ে ঘরের ভিতরে গিয়ে বসে। কিছুক্ষণের জন্য সুমনার মা অনেক খাবার নিয়ে আসে। এই যে বাবা, খাও। আন্টি, এত কিছু এতটুক সময়ের মধ্যে এত খাবার তৈরি করলো কিভাবে? এত কি ভাবছো বাবা? চাটা ঠান্ডা হয়ে যাবে তো, জলদি খেয়ে নাও।
এরপর চায়ের কাপের দিকে তাকাতেই লক্ষ্য করলো চায়ের বদলে রক্ত। এরপর তার চোখ বড় বড় হয়ে যায়। এরপর সে সামনের দিকে তাকায়, দেখলো যে সুমনা এসেছে। আবার চায়ের কাপের দিকে তাকাতেই দেখলো সে সব ঠিকঠাক আছে। কেমন আছো তুমি? এই কথা তো আমার জিজ্ঞেস করার কথা, কেমন আছো তুমি? আমরা খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি সুমনা। এবার তোমাকে বিয়ে করে আমার সঙ্গে শহরে নিয়ে যাব। মিলির চোখে মুখে যেন কোনো আনন্দের ছায়া নেই। তুমি খুশি হওনি আমাকে দেখে? হ্যাঁ, অনেক খুশি হয়েছি আমি। তোমাকে দেখে তো তেমন মনে হচ্ছে না। আমাকে অনেকদিন পরে দেখেছো, কিন্তু তোমার মধ্যে কোনো উদ্দীপনাই নেই। ঠিকই বলেছ, কিভাবে থাকবে? কেন সুমনা, কি হয়েছে? না, কিছু না। আকাশ এবার লক্ষ্য করলো আশেপাশে কারো যেন গুনগুন আওয়াজ কানের মধ্যে ভেসে আসছে। আচ্ছা, তোমার বাড়িতে কি আর অন্য কেউ আছে? কই না তো। না, কেমন জানি একটা গুনগুন শব্দ আমার কানের মধ্যে ভেসে আসছে। তোমার জন্য মিষ্টি নিয়ে আসছিলাম জানো। জানি, কিন্তু তুমি নিয়ে আসতে ভুলে গেছো। তুমি কিভাবে জানলে? মরে গেলে মানুষ সব জানতে পারে। এ কি বলছো এসব? ও কিছু নয়। এরপর আকাশের চোখ গেল টেবিলের দিকে, দেখলো যে মানুষের হাড় দিয়ে ভরপুর টেবিল। এসব দেখে আকাশের পাহাড় থেকে যেন মাটি সরে যাচ্ছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কেটে পড়াই ভালো হবে। আচ্ছা সুমনা, আমি তাহলে এবার আসি, পরে আবার আসবো। এরপর আকাশ রুম থেকে বাইরে বের হতেই হঠাৎ করে তার কাঁধে একটা হাত পড়ল। কে 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 তুমি? আমাকে ছাড়ো, আমাকে যেতে দাও বলছি। আকাশ অনেক চেষ্টা করলো দৌড়ে পালানোর জন্য, কিন্তু কোনোভাবে যেন হাত থেকে ছুটতে পারছে না। আমি ছুটতে পারছি না কেন? কি হচ্ছে এসব? ছাড়ো বলছি। এরপরে হঠাৎ করে সে সামনে দেখতে পেল একটি মেয়ে। কি বিভৎস চেহারা, দেখে মনে হচ্ছে রক্ত খেকি ডাইনি। হঠাৎ করে ওই ডাইনিটি বলতে লাগলো, শোন, তোকে তো যেতে দিবই, তোর কোনো ক্ষতি করব না, কারণ তোকে অনেক ভালোবাসি আমি। কিন্তু আমি কি কারণে মরেছি সেটা তো তোকে জানতেই হবে, আর তার সুবিচার আমি চাই। আমরা কতবার বলেছি আমরা এই বাড়িটা বিক্রি করব না। আমার ভাইকে যদি বিয়ে করতে চাস তাহলে এই বাড়িটা আমার নামে সাইন করে দিতেই হবে। এইটা আমার বাবার শেষ চিহ্ন। এই বাড়িটা আমি কখনোই অন্যকে লিখে দিতে পারবো না। দরকার হলে আমি আমার মেয়েকে তোর ভাইয়ের সঙ্গে বিয়ে দেব না, তারপরও আমার স্বামীর এ বাড়ি তোকে লিখে দেব না। খুব খারাপ হবে বলে দিচ্ছি। কি খারাপ করবি রে তুই? আকাশ আসুক, ওকে সব বলে দেব, ওর কাছে বিচার চাইবো আমি। মা বেটি দুজনকে দড়ি দিয়ে বাঁধত। একদম গায়ে হাত দেবে না বলে দিলাম, খুব খারাপ হবে কিন্তু। এরপর আকাশের ভাই ও একটি ছেলে মিলে ওরা মা বেটিকে বেঁধে ফেলে। তোদের এই অন্যায় আল্লাহ মেনে নেবে না রে। আমি বেঁচে থাকতে কখনোই আমার বাবার শেষ সম্বল তোদের নামে লিখে দেব না। যখন বেঁচে থাকতে দিবি না তাহলে মরেই যা। এরপর তারা বাড়ি থেকে বেরিয়ে সম্পূর্ণ বাড়িতে আগুন ধরিয়ে দেয়। বাঁচাও, বাঁচাও, আগুন, আগুন, আ! ভোরের আলো ফুটতেই আকাশ আবিষ্কার করলো ঘরের বাইরে মুখ থুবড়ে পড়ে আছে। এরপর তার কিছুক্ষণ পর হুঁশ ফিরল। আমাকে ক্ষমা করে দিও সুমনা, আমার নিজের ভাই তোমার সাথে এমন করেছে, তার পাপের শাস্তি আমি তাকে অবশ্যই দেব। এরপর ওখান থেকে সোজা পুলিশ স্টেশনে চলে যায়। এরপর পুলিশ ওই বাড়িটাতেও তল্লাশি চালায়। এরপর আকাশ বাসায় গিয়ে মিষ্টি খাওয়ার জন্য যখনই প্যাকেটটা খুললো, দেখলো ওখানে একটি মিষ্টিও নেই। ধন্যবাদ আকাশ, আমাদের উপর হওয়া অন্যায় তোমার ভাইকে সঠিক সাজা দেওয়ার জন্য। আর মিষ্টিগুলো অনেক মজা ছিল, আমি তৃপ্তি নিয়ে খেয়েছি। তুমি যদি আমাকে শুনতে পাও সুমনা, তাহলে আমাকে ক্ষমা করে দিও। আর হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। মধুপুর গ্রাম, হাতে গোনা কয়েকটি বাড়ি, গরুর গাড়ি, রিক্সা, কুয়োর কল, আর তার পাশ দিয়ে বয়ে যাওয়া শান্ত নদী। এসবই যেন এই গ্রামের প্রধান ঐতিহ্য।
আজকালের যুগে যে এরকমও গ্রাম আছে তা ভাবা বড় দায়। গ্রামের পূর্ব দিকে একটি বটতলার মোড়ে একটি পুরনো বড় ডাকঘর আছে। তা প্রায় দীর্ঘ 10 বছর ধরে বন্ধ আছে। গ্রামে সব গণ্যমান্য ব্যক্তিদের প্রয়োজনীয় চিঠি পেতে পাশের গ্রামে চুরুলিয়া থেকে আনতে হয়। চুরুলিয়া গ্রামটি এই গ্রাম থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূর। তাই বর্তমানে এই গ্রামের প্রধান সমস্যা ডাকঘর। কারণ আজ থেকে 10 বছর আগে এই গ্রামের এই ডাকঘরটাতেই চিঠি আসতো। তখনকার এই ডাকঘরের পোস্টমাস্টার ছিলেন জাকির হোসেন। লোকটি বেশ মোটাগাটা ও লম্বা চূড়াও বটে। কিন্তু দুঃখের বিষয়, হঠাৎ একদিন সকালে তার মরদেহ মিলল ডাকঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায়। তারপর থেকে যে কি যে হলো, এরপরে দুইটা পোস্টমাস্টার নিয়োগ দেওয়া হলো, কিন্তু এক রাতের বেশি যেন কেউ থাকলো না। সবাই বলছিল এই ঘরে নাকি প্রেত আত্মা আছে। আজ খুশির খবর হলো, দীর্ঘ 4 বছর পরে এখানে সরকারি লোক এসেছিল আর বলে গিয়েছে দ্রুত এ ডাকঘরটি মেরামত করে একটি সরকারি লোক পাঠাবে। খবরটি শুনে গ্রামের লোকজন তো বেশ খুশি, কিন্তু মূল বিষয় হচ্ছে কে এই পোস্টমাস্টার যে এই ঘরে এসে থাকতে পারবে। যাই হোক, দেখতে দেখতেই সেই দিন চলে আসলো। কাকু, হরিপুর গ্রামে যাবেন? জামু, তবে 20 টাকা লাগবে। ঠিক আছে, চলুন। তবে আমাকে ওই হরিপুর ডাকঘরে নামিয়ে দিবেন। আচ্ছা, চলেন। আচ্ছা ভাতিজা, ডাকঘরে আপনার কি কাম? আমি ওই ডাকঘরের নতুন পোস্টমাস্টার। কি কন, আশা কথা কইতেছেন তো? হ্যাঁ, সত্যি বলছি, এখানে মিথ্যে কথা বলার কি হলো? হ্যাঁ, বিষয়টা হলো কি, আমাদের যে ডাকঘরটা আছে গত 7 বছর ধরে কোনো বাবুই আসে নাই। এর আগেও আরো 2জন বাবু আসছিল, কিন্তু এক রাতের বেশি থাকতে পারে নাই। কেন, কি সমস্যা? থাকতে পারেনি কেন? এই 10 বছর আগে আমাদের এখানে যে পোস্টমাস্টার ছিল, তিনি তো ওখানে গলা ফাঁস দিয়ে মারা গিয়েছেন। সকলে বলে মরার পর দেখি তার আত্মা এখনো ঘুরে বেড়ায়। তাই আমি কোনোদিনও দেখি নাই। তুমি হাসালে আমাকে। প্রেতাত্মা আজকালের দুনিয়ায় আরও আছে। লোকে এসব কিভাবে বিশ্বাস করে বুঝি না। হাসেন না বাবু, হাসেন না। সত্যি কিন্তু এগুলো দুনিয়াটায় আছে। আপনি একটু সাবধানে থাকেন। আপনি আইসেন দেন, সকলে খুশি হইব। ডাকঘরে কোনো বাবু নাই বললে কথা, গ্রামের সব বড় বড় বাবুরা ওই গ্রাম থেকে চিঠি আনায়। কথা বলতে বলতে ওরা ডাকঘরের সামনে চলে আসলো। এই যে এই যে এই যে এই যে বাবু লন, আপনার ডাকঘরের সামনে আইয়া পড়ছি। এরপর সোহাগ রিক্সা থেকে নেমে পকেট থেকে টাকা বের করে রিক্সাওয়ালাকে টাকা দিতেই রিক্সাওয়ালা বলল, এই নাও তোমার ভাড়া। না না বাবু, আমি আপনার থেকে ভাড়া নিতে পারবো না। আপনি আইসেন, এতে আমাকে কত উপকার হবো। এখন সেই উপকার কি আর টাকা দিয়ে পূরণ করা যায়? আপনি শুধু একটু সাবধানে থাকেন। একটি মুচকি হাসি দিয়ে রিক্সাওয়ালা কাকু রিক্সাটি নিয়ে ওখান থেকে চলে গেল। সোহাগ ডাকঘরের সামনে আসতেই সন্ধ্যা হয়ে এসেছে। চারপাশেও ঘন কালো অন্ধকার নেমে আসছে।
এরপর সোহাগ ডাকঘরের ভেতরে প্রবেশ করে দেখলো ডাকঘরের অবস্থা বেশ খারাপ। মাকড়সার জাল আর ধুলাবালিতে সব নোংরা হয়ে পড়ে আছে। সোহাগ এরপর তার বিছানাতে গেল। অনেক ক্লান্ত হওয়ায় বিছানাটি পরিষ্কার করে একটু রেস্ট নেওয়ার চিন্তা করছে। এখন তো অনেক কাজে করা লাগবে, যে পরিবেশ যা করার কালকে করব, তাই শুয়ে ভাবতে লাগলো, এটা কোনো ডাকঘর হলো? কিছু করার নেই, কষ্ট করে হলেও থাকা লাগবে। না পারলেও গ্রামের মানুষগুলোর জন্য থাকবো। মানুষগুলো কত ভালো, একদম সহজ সরল মানুষগুলো। কাল না হয় সকাল একজনকে ডেকে এনে মিলেমিশে ঘরটা ঠিক করব। ক্লান্ত শরীরে বিছানায় গা এলিয়ে দিতেই কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেই জানে না। আস্তে আস্তে রাত গভীর হতে লাগলো। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, চারপাশে নিস্তব্ধ, আর ঝিঝু পোকার ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। হঠাৎ দরজার ঠকঠক শব্দে সোহাগের ঘুমটা ভেঙে গেল। কে এত রাতে আবার কে এলো? কে কে দরজায়? আশপাশ থেকে সোহাগের কোনো কথার জবাব এলো না। সব কিছু যেন আবার আগের মতো হয়ে গেল, নিস্তব্ধ। সোহাগ দরজা না খুলেই ঘুমিয়ে পড়ল। কিন্তু বেশ কিছুক্ষণ পর আবার দরজা ঠকঠকানির শব্দ। সোহাগ এবার বিছানা থেকে উঠে বসল। আচ্ছা, মুশকিল তো। দরজায় কে? কথা বললো, জবাব দেয় না কেন? সোহাগ এবার কৌতূহলবশত দরজার সামনে গিয়ে দরজা খুলে দিল, কিন্তু বাইরে কেউ নেই। সোহাগ এবার টর্চ লাইট দিয়ে বাইরে বের হয়ে চারপাশে ভালোভাবে দেখতে লাগলো, কিন্তু না, কোথাও কেউ নেই। সোহাগ এবার দরজাটা বন্ধ করে যেই ভিতরে ঢুকবে, ঠিক তখনই আবার দরজায় ঠকঠকানোর শব্দ শুনল। এবার রাগান্বিত হয়ে দরজাটি খুলে দেখল। এবার দেখতে পেল উঠোনের বদলে দরজার সামনে একটি ভাঙা খড়ের ঘরে শুয়ে আছে একটি মেয়ে। এইটা আমি কি দেখছি? এই বাড়িটা এখানে কোথা থেকে আসলো? এতক্ষণ তো এখানে ছিল না। তাহলে তাহলে আমি কি এটা ভুল দেখছি? তাই হবে, ঘুমের ঘরে হয়তো আমি ভুল দেখছি। সোহাগ সম্পূর্ণ বিষয়টি তার চোখের দেখা ভুল মনে করে দরজা বন্ধ করে আবার শুয়ে পড়ল। শোয়ার কিছুক্ষণ পর আবার খেয়াল করলো ডাকঘরের ছাদের উপর কে যেন বড় বড় ঢিল ছুড়ছে, আর খটখট করে শব্দ ভেসে আসছে তার কানে। সোহাগের জন্য কোনো মতনই আর ঘুম আসছে না। আবার এও মনে হচ্ছে যে কেউ মনে হয় তার সঙ্গে এমন করে মজা করছে ভয় দেখানোর জন্য, যেন সে ভয় পায়। কিছুক্ষণ পর আবার দরজায় ঠকঠক শব্দ। সোহাগ এবার প্রচণ্ড রেগে দ্রুত দরজা খুলতে যেতে লাগলো। আচ্ছা, মুশকিল তো। কোন অসভ্য যে এই রাত দুপুরে এমন করে মজা করছে। দরজা খুলেই সোহাগ দুটো চোখ বড় বড় করে থমকে দাঁড় হয়ে রইল। তারই সামনে যে ডাকঘরের ভিতর প্রবেশ করলো, ঠিক সেই ডাকঘর। কিন্তু সে ডাকঘরটি যেন পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখা যাচ্ছে সবকিছু। চেয়ারে বসে আছে মোটা করে এক ভদ্রলোক, আর পাশে দাঁড় হয়ে আছে সেই মেয়েটি, যাকে সে কিছুক্ষণ আগে একটি কুঁড়ে ঘরের মধ্যে শুয়ে থাকতে দেখেছে। সোহাগ নিজের চোখে বিশ্বাস করাতে পারছে না, তার মাথা যেন কিছু কাজই করছে না। সোহাগ কোনো কিছু বুঝে ওঠার আগেই
দাঁড়িয়ে থাকা মেয়েটি বসে থাকা ভদ্রলোকটিকে বলে উঠল, স্যার, রাঙামাটি থেকে আমার একটা চিঠি আসার কথা ছিল। চিঠিটা এসেছিল কি? দই, চিঠি তো এসেছে। মনে হয় তোমার ওটা চাকরির চিঠি। হ্যাঁ, চাকরির চিঠি। দয়া করে একটু চিঠিটা তাড়াতাড়ি দেন না। চিঠি তো দেব, কিন্তু তার বিনিময় কি পাবো? দেখো, আপনাকে মিষ্টি খাওয়াবো স্যার। দেখো, আমার সরাসরি কথা, আমাকে খুশি করিয়ে তুমি চিঠিটা নিয়ে যাও। বাড়িতে আমার অসুস্থ মা ছাড়া আর কেউ নেই। আমি অন্যের বাড়িতে কাজ করে কষ্ট করে লেখাপড়া করে চাকরিটা পেয়েছি। আমার কাছে আপনাকে দেবার মতো কিছু নেই তো স্যার। আমি তো অন্য কিছু চাই না, আমি তো তোমাকে চাই সুন্দরী। বেয়াদব লোক, বয়স তো কম হয়নি, এখনো আক্কেল হয়নি। হ্যাঁ, এই আমার সাথে বেয়াদবি? হ্যাঁ, এর ফল তোকে ভুগতেই হবে। এই বলে মেয়েটির গলা চেপে ধরলো, আর মেয়েটিও যেন বাঁচার জন্য ছটপট করতে লাগলো। মেয়েটির চিৎকারে কেউ শুনতে পায়নি, কারণ ডাকঘরটা এতটাই দূরে ছিল যে আশেপাশে কোনো ঘরবাড়ি বা মানুষজনও ছিল না। সোহাগ এতক্ষণ সবকিছু দেখছিল, এরপর যেন মেয়েটিকে বাঁচানোর জন্য যেতে চাচ্ছিল, কিন্তু কোনোভাবে যেন সে সামনে এগোতে পারছিল না, কারণ মনে হচ্ছিল তার পা পেছন থেকে কেউ টেনে ধরেছে। না না না, এ কি হচ্ছে? না, মেয়েটিকে তো বাঁচাতে হবে। না, আমি হেঁটতে পারছি না কেন? দেখতে দেখতেই ওই লোকটি মেয়েটিকে গলা টিপে মেরে ফেলল। সোহাগ এ সব কিছুই দাঁড়িয়ে থেকে দেখতে লাগলো। এটির জন্য কিছু করতে না পেরে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু হঠাৎ এর মধ্যে যেন চোখের সামন থেকে সব কিছু উধাও হয়ে গেল। সে দেখতে পেল সামনে না আছে ডাকঘর, না আছে কোনো মেয়ে। স্পষ্ট দেখা যাচ্ছে এই ডাকঘরের বারান্দাটি। সে দ্রুত দরজাটি বন্ধ করে ঘরের ভিতরে ঢুকতেই দেখতে পায় সেই মেয়েটি তার বিছানায় সাদা শাড়ি পরে বসে আছে। সেই মেয়েটি, যে মেয়েটিকে সে একটু আগেই নির্যাতিত হতে দেখল। ভয়ে সোহাগের পায়ের নিচের মাটি যেন সরে যেতে লাগলো। তুমি এখানে কিভাবে এখানে কিভাবে আসলে? তুমি না না না, এখানে কিভাবে? কে 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 তুমি? আমার সাথে কি হচ্ছে এসব? দয়া করে আমাকে ছেড়ে দাও। ভয় পেও না, আমি তোমার কিচ্ছু ক্ষতি করব না। আমি জানি তুমি ভালো মানুষ। তুমি আমাকে একটু সাহায্য করবে? সোহাগ যেন এবার দেহে নিজের প্রাণ ফিরে পেল। সে নির্ভয়ে মেয়েটিকে বলল, হ্যাঁ বলুন, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আপনি এতক্ষণ যা কিছু দেখলেন তা সত্যি আমার সঙ্গে ঘটেছে। ওই ওই বদমাশ লোকটি আমাকে সেদিন মেরে ফেলে, আর তুমি যেখানে দাঁড় হয়ে আছো ওখানে মাটির নিচে পুঁতে রাখে। আমি তো আমার প্রতিশোধ নিয়েছি, কিন্তু আমার আত্মাটা এখনো এখানে ঘুরে বেড়ায়। তুমি আমার পরিবারের কাছে ঘটে যাওয়া সব ঘটনা বলে আমার লাশটিকে দাফনের ব্যবস্থা করবে, যাতে আমার আত্মাটা মুক্তি পায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আমি তোমার শেষ কাজটি যত দ্রুত সম্ভব করার চেষ্টা করব। কথাগুলো বলে মেয়েটি ওখানে যেন উধাও হয়ে গেল। পরের দিন সকালে সোহাগ ওই মেয়েটির সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলি তার পরিবারকে বলে, আর গ্রামের কিছু মানুষজন মিলে ওই মেয়েটির লাশটিকে উদ্ধার করে কবরস্থানে গিয়ে দাফনের ব্যবস্থা। তা দেখার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না।
তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। অনেক দিন পর একটা মানুষ পেয়েছি। আজকাল তো এদিকে কোনো মানুষই আসে না। কতদিন পর মানুষের রক্ত খাবো। সময়টা আষাঢ় মাস। অনেক জোরে বাইরে বৃষ্টি হচ্ছে। আমরা গ্রামের কয়েকজন যুবক মিলে চায়ের দোকানে বসে গল্প করে সময় ব্যয় করছি। এই বর্ষার রাতে তেলে ভাজা ও চায়ের সাথে যেটা সব থেকে বেশি মানায় সেটা হচ্ছে ভূতের গল্প। তা হঠাৎ ইমন ভাই আমাকে বলে উঠল, কি সোহাগ ভাই, বলছিলেন যে আপনার সঙ্গে কি যেন ভৌতিক এক ঘটনা ঘটে গেছিল। আজ কিন্তু আপনাকে সেটা বলতেই হবে। আচ্ছা ঠিক আছে, বলছি তাহলে। ঘটনাটি চাকরি জীবনের শুরুর দিকেই ঘটে। তখন উল্লুপুর গ্রামের নতুন পোস্ট অফিসে চাকরি পেয়েছি। তখন একটি সাইকেলে করে বাড়ি বাড়ি গিয়ে চিঠি পৌঁছে দিয়ে আসতাম। এমনই একদিন বিকেলবেলা, বাবু এই নিন আপনার চা। তুমি এখন চা নিয়ে আসলে? আমার তো এখনই একটা চিঠি নিয়ে যেতে হবে। দাও তাহলে, চা খেয়ে বরং রওনা হই। চিঠিটা কাল সকালে দিয়ে আসলে হতো না? কিন্তু কেন? এখন বকুলপুর গ্রামে গিয়ে চিঠি দিয়ে আসতে আসতে তো সন্ধ্যা হয়ে যাবে। তার মধ্যে আবার ঝড় বৃষ্টির সময়। ওইদিকের রাস্তাটা আবার ভালো না। লোকে বলে ওইদিকের এলাকায় নাকি ভূতের উপদ্রব আছে। কি যে বলো না, এসব নিয়ে তুমি চিন্তা করো না। আমি রাত হওয়ার আগেই ফিরে আসব। আর কোনো কথা না বাড়িয়ে আমি সাইকেলটা নিয়ে চললাম বকুলপুরের উদ্দেশ্যে। আকাশটা তখন বেশ ভালোই ছিল। চিঠির ঠিকানায় পৌঁছতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগলো। কিন্তু তখন আকাশের পশ্চিম দিকটাতে বেশ ভালোই মেঘ জমেছে। কেউ কি আছেন? বাড়ির সামনে দাঁড়িয়ে বেশ কয়েকবার ডাক দেওয়ার পর একটা ভদ্রলোক বাহিরে আসলো। আপনাদের ঠিকানায় একটা চিঠি এসেছে। ও আচ্ছা, আপনি তাহলে এখানকার নতুন পোস্টমাস্টার। ধন্যবাদ। তা আপনি এই চিঠিটা কাল সকালে দিলেই পারতেন। এখন আপনার ফিরতে তো অনেক রাত হয়ে যাবে। তাছাড়া এই গ্রামে আসার মাঝে যে জঙ্গলটি পড়ে, ওই জঙ্গলটিও আবার ভালো না। আজকে রাতটা না হয় আমার বাড়িতে থেকে যান। না না, শুধু শুধু এসবের দরকার নেই। আমি সময় মতো বাড়ি পৌঁছে যাব। ধন্যবাদ আপনাকে। এরপর আর দেরি না করে সাইকেলটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিন্তু বেরোলাম তো ঠিকই, মাঝপথে এসে বৃষ্টির মধ্যে আটকা পড়ে গেলাম। ভাবলাম এই বৃষ্টির মাঝে ভিজলে তো নিশ্চিত জ্বরে ভুগতে হবে, তাই একটি গাছের নিচে আশ্রয় নিলাম। এদিকেও আবার অন্ধকার হয়ে আসছে। সাইকেল নিয়ে এই অন্ধকারে পথ চলতেও অনেক সমস্যা হয়ে যাবে। এখন কি করব ভেবে পাচ্ছি না। হঠাৎ দেখলাম দূর থেকে একটি লোক আমার দিকেই এগিয়ে আসছে। একটু পরে লোকটি আমার সামনে এসে দাঁড়ালো। এই বৃষ্টির মধ্যে আপনি এখানে একা দাঁড়িয়ে কি করছেন? এরপর লোকটিকে আমার বিষয়ে সব কিছু খুলে বললাম। এরপর উনি বলল, যে জোরে বৃষ্টি শুরু হয়েছে দেখে তো মনে হয় এখনই থামবে না। আপনি বরং আমার বাড়িতে চলুন। আমার বাড়ি এই কাছেই। ওখানে থেকেই চলে যায়েন বৃষ্টি থামলে। কোনো উপায় না পেয়ে রাজি হলাম। আচ্ছা চলুন তাহলে। মিনিট 10 জঙ্গলের ভিতরে যাওয়ার পর একটা বাড়ির সামনে এসে পৌঁছালাম। একেবারে জঙ্গলে বাড়িটা যেন ঘিরে ফেলেছে। এটাই কি আপনার বাড়ি? হ্যাঁ, ভিতরে আসুন। ভিতরে আসার পর দেখলাম একজন মহিলা দাঁড়িয়ে আছে। ভিতরে ঢুকেই আশ্চর্য হলাম, কারণ ঘরের মধ্যে কোনো আসবাবপত্রই ছিল না।
সম্পূর্ণ ঘর ফাঁকা ছিল। এরপর পাশের ঘরে আমাকে বসতে দিল। আপনি বসুন এখানে, দেখি আপনার জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কি না। কি যে বলেন আপনি, এসবের কোনো দরকার নেই, থাক। না না, তা বললে কি আর হয়। এরপর লোকটি রুম থেকে বেরিয়ে গেল। বৃষ্টিতে আমার গা পুরোই ভিজে গেছে। একটি শুকনো তোয়ালে হলে অন্তত মাথাটা মুছতে পারতাম। লোকটিকে গিয়ে গামছা অথবা একটা তোয়ালের কথা বলি। এরপর ঘর থেকে বের হলাম, আর দেখতে পেলাম পাশের ঘরের দরজাটা হালকা খোলা। ওই ঘর থেকে কেমন যেন এক অদ্ভুত আওয়াজ ভেসে আসছে। তাই দরজার পাশে গিয়ে দেখতে লাগলাম, কিন্তু যা দেখলাম তা দেখার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। অনেক দিন পর একটা মানুষ পেয়েছি। আজকাল তো এদিকে কোনো মানুষই আসে না। কতদিন পর মানুষের রক্ত খাবো। এরপরে আমি তাদের মুখের পরিবর্তন দেখলাম। মুখ দিয়ে রক্ত পড়ছে আর চোখগুলো লাল টকটকে হয়ে আছে। এরপর বুঝতে পারলাম ওরা আমাকে মারার জন্য এখানে নিয়ে এসেছে। তাই এখান থেকে যেভাবেই হোক আমাকে বের হতেই হবে। বাইরে দরজার দিকে তাকাতেই দেখলাম বড় একটি তালা লাগানো, যা আমার পক্ষে কখনোই ভাঙা সম্ভব নয়। লোকটি আমার ঘরে আসার শব্দ শুনে আমি এমনভাবে ঘরে বসে রইলাম যেন কিছুই দেখিনি। আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি ঠিক আছি। তবে হ্যাঁ, গামছা বা একটা তোয়ালে দিলে ভালো হতো, মাথাটা মুছতাম। হ্যাঁ হ্যাঁ, এখনই নিয়ে আসছি, আপনি বসুন। এই সুযোগ, আমাকে যা করার এখনই করতে হবে। লোকটি বাইরে যাওয়ার পরে আমি দরজাটি আটকে দিলাম। এরপর ঘরের আশেপাশে তাকাতেই চোখে পড়ল কাঠের জানালা। কাঠের জানালাটি প্রায় ভাঙা। জানালাটির কাছে গিয়ে একটু বল প্রয়োগ করতেই বেশ কিছু অংশ ভেঙে আসলো। জানালার অনেকটুকু ভেঙে ফেলেছি। যেভাবে হোক আমাকে এখান থেকে বেরোতেই হবে। এরপর জানালা দিয়ে বেরোনোর চেষ্টা করছি। অনেকটুকু প্রায় বেরিয়েছি। এর মধ্যে হঠাৎ কি লোকটি দরজা দিয়ে ঘরের ভিতর কি করছে? আপনার জন্য গামছা নিয়ে এসেছি, দরজাটা একটু খুলুন। কি একটা পড়ার শব্দ হলো না? লোকটি আবার পালানোর চেষ্টা করছে না তো? পড়ে গিয়ে ভালোই ব্যথা পেয়েছি, কিন্তু তারপরও কষ্ট করে হলেও নিচের প্রাণ বাঁচাতে অনেক জোরে দৌড়াতে শুরু করলাম। এরপর পিছনে তাকালাম, দেখলাম ওরাও আমার সাথে সাথে দৌড়াচ্ছে। অনেকটুকু পথ আসার পর আমি একটি গ্রামে ঢুকে পড়ি। গ্রামে প্রবেশ করার পর আমার যেন আর একটু হাঁটারও শক্তি ছিল না। তাই সে মুহূর্তে আমি অজ্ঞান হয়ে যাই। তারপর কি হলো? পরের দিন সকালে জ্ঞান ফেরার পর দেখলাম আমি আমার রুমে শুয়ে আছি। আপনার কাল কত করে বারণ করলাম, আপনি শুনলেন না। আপনার আসতে দেরি হচ্ছে দেখে আমি একটু এগোচ্ছিলাম। তখনই দেখতে পেলাম সামনের গ্রামের রাস্তার একটি পাশে আপনি পড়ে আছেন। এরপর গ্রামবাসীর কাছ থেকে শুনতে পাই এই গ্রামে রোহান নামের একজন লোক বাস করত। অনেক বছর আগে খাজনার টাকা পরিশোধ করতে না পারায় এখানকার জমিদার তার কাছ থেকে সব সম্পত্তি, ঘর বাড়ি কেড়ে নেয়। তাদেরকে চোরের অপবাদ দিয়ে ওই গ্রাম থেকে তাড়িয়ে দেয়। এরপর ওরা দুজনই ওই জঙ্গলে গিয়ে একটি বাসা বাঁধে। মিথ্যা অপবাদ ও যন্ত্রণা সহ করতে না পেরে ওরা
এই আত্মহত্যাকে বেছে নেয়। এরপর ওরা দুজনই ওখানে আত্মহত্যা করে। ওদের আত্মা যেন এখনো শান্তি পায়নি, তাই এখনো ওই বাড়িতে ঘুরে বেড়ায়। কার্টুন ভিডিও দেখতে পছন্দ করলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।